কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানচিত্রের শেষ প্রান্তে লেখা থাকে সাবধান, এর পরেই রয়েছে ভয়ালো দানবদের বাস। কল্পনা করুন আপনি এমন এক কাঠের জাহাজের টেকে দাঁড়িয়ে আছেন যার সামনে এক অনন্ত অজানা মহাসাগর। আপনি জানেন না এই সমুদ্রের শেষ কোথায়, আপনি জানেন না পৃথিবী কোল নাকি চ্যাপ্টা, আর আপনি এটাও জানেন না যে আপনার সাথে থাকা 270 জন সঙ্গীর মধ্যে 260 জনই আর কোনোদিন জীবিত ফিরে যাবে না। মৃত্যু এখানে কোনো দুর্ঘটনা নয়, মৃত্যু এখানে এক নিষ্ঠুর নিশ্চয়তা। তবু আপনি পাল তুলেছেন, কারণ আপনি ইতিহাসের গতিপথ বদলে দিতে চান। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি 1519 সালের সেই রক্তহিম করা বাস্তব ইতিহাস, যেদিন মানুষ প্রথমবারের মতো পুরো পৃথিবীটাকে চক্কর দেওয়ার জন্য এক অসম্ভব যাত্রায় বেরিয়েছিল। এটি ফার্দিনান্দো ম্যাগেলানের সেই দুঃসাহসিক অভিযানের গল্প, যা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর, মর্মান্তিক এবং বিস্ময়কর অধ্যায়। 16শ শতাব্দীর শুরু। পুরো ইউরোপ তখন মশলার নেশায় উন্মাদ। লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ আর জায়ফলের দাম তখন আক্ষরিক অর্থেই সোনার চেয়েও বেশি। এই মশলাগুলো আসে সুদূর প্রাচ্যের স্পাইস আইল্যান্ড বা মশলা দ্বীপপুঞ্জ, বর্তমানের ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ থেকে। কিন্তু ইউরোপ থেকে সেখানে যাওয়ার একমাত্র পথটি নিয়ন্ত্রণ করে পর্তুগিজরা, আফ্রিকার গা ঘেঁষে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে। ফার্দিনান্দ ম্যাগেলান ছিলেন একজন পর্তুগিজ নাবিক এবং যোদ্ধা। যুদ্ধে আহত হয়ে তার এক পা খোড়া হয়ে গিয়েছিল। তার মাথায় একটা পাগলাটে এবং চরম দুঃসাহসিক বুদ্ধি এলো। তিনি হিসাব করে দেখলেন, পৃথিবী যদি সত্যি গোল হয়ে থাকে, তবে আফ্রিকার দিকে না গিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সোজা পশ্চিম দিকে গেলে আমেরিকা মহাদেশের কোথাও না কোথাও একটি গুপ্ত জলপথ পাওয়া যাবে, যা দিয়ে সোজা মশলা দ্বীপে পৌঁছানো সম্ভব। ম্যাগেলান তার এই মাস্টার প্ল্যান নিয়ে গেলেন পর্তুগালের রাজা ম্যানুয়েলের কাছে, কিন্তু রাজা তাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিলেন। অপমানিত ম্যাগেলান নিজের মাতৃভূমি ত্যাগ করে পাড়ি জমালেন চিরশত্রু দেশ স্পেনে। স্পেনের তরুণ রাজা প্রথম চার্লস তার এই পরিকল্পনা লুফে নিলেন। অভিশপ্ত নৌবহরের যাত্রা। 20 সেপ্টেম্বর 1519 স্পেনের সেভিয়া বন্দর থেকে নোঙর তুলল 5টি জাহাজ। ত্রিনিদাদ ম্যাগেলানের ফ্ল্যাগশিপ, সান আন্তোনিও, কনসেপসিয়ন, ভিক্টোরিয়া এবং সান্তিয়াগো। এই নৌবহরের নাম দেওয়া হল আর্মাদা ডি মোলুকাস। জাহাজে রয়েছেন 270 জন নাবিক। এদের মধ্যে আছে স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, গ্রিক, ফরাসি এবং একজন মালয় দাস যার নাম এনরিক। শুরু থেকেই বাতাসে ভাসছিল ষড়যন্ত্রের গন্ধ। স্প্যানিশ ক্যাপ্টেনরা একজন পর্তুগিজ কমান্ডারের অধীনে কাজ করতে মোটেও রাজি ছিল না। তারা ফিসফিস করে ম্যাগেলানকে হত্যার ছক কষতে লাগল। আটলান্টিক পাড়ি দিয়ে জাহাজগুলো যখন দক্ষিণ আমেরিকার উপকূলে, বর্তমান ব্রাজিল ও আর্জেন্টিনা পৌঁছাল, তখন শুরু হলো আরেক বিপদ। প্যাটাগোনিয়ার বরফ শীতল, মৃত্যু এবং বিদ্রোহ। মার্চ 1520। দক্ষিণ গোলার্ধে তখন শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। সমুদ্রের জল বরফ হতে শুরু করেছে। ম্যাগেলান বাধ্য হলেন পুয়ের্তো সান জুলিয়ান নামক এক নির্জন বরফাচ্ছন্ন উপসাগরে নোঙর ফেলতে। খাবার ফুরিয়ে আসছে, শীতে নাবিকরা মারা যাচ্ছে। এমন সময় 2 এপ্রিল রাতে স্প্যানিশ ক্যাপ্টেনরা বিদ্রোহ করে বসল। 5টি জাহাজের মধ্যে 3টিই চলে গেল বিদ্রোহীদের দখলে। ম্যাগেলান পড়লেন মহাসংকটে, কিন্তু তা তার ধমনীতে বইছিল একজন ঠান্ডা মাথার খুনির রক্ত। তিনি আত্মসমর্পণ করলেন না। রাতের অন্ধকারে তিনি তার বিশ্বস্ত কয়েকজন লোক পাঠালেন বিদ্রোহী জাহাজ ভিক্টোরিয়াতে। তারা গিয়ে একটি চিঠি দেওয়ার ছলে ভিক্টোরিয়ার ক্যাপ্টেনকে
ছুরিকাঘাত করে হত্যা করল এবং জাহাজটি দখল করে নিল। এরপর ম্যাগেলেন তার জাহাজ দিয়ে বাকি দুটি বিদ্রোহী জাহাজের পথ আটকে দিলেন। বিদ্রোহীরা ধরা পড়ল। ম্যাগেলেনের বিচার ছিল নির্মম। প্রধান বিদ্রোহী ক্যাপ্টেনের শিরশ্ছেদ করা হলো এবং তার মৃতদেহ 4 টুকরো করে ঝুলিয়ে রাখা হলো অন্য নাবিকদের ভয় দেখানোর জন্য। আরেকজন ক্যাপ্টেন এবং একজন যাজককে এই নির্জন বরফের দ্বীপে নির্বাসনে দিয়ে ম্যাগেলেন আবার পাল তুললেন। এই দ্বীপেই তাদের দেখা হয়েছিল একদল বিশালদেহী আদিবাসীর সাথে, যাদের পায়ের আকার অনেক বড় হওয়ায় ম্যাগেলেন তাদের নাম দিয়েছিলেন প্যাটাগন, বড় পা। সেখান থেকেই আজকের প্যাটাগোনিয়া নামের উৎপত্তি। মৃত্যুর প্রণালী আবিষ্কার। শীত শেষে তারা আবার দক্ষিণ দিকে এগোতে লাগলেন কাঙ্ক্ষিত জলপথের সন্ধানে। এর মাঝে এক ঝড়ে তাদের সবচেয়ে ছোট জাহাজ সান্তিয়াগো পাথরে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অবশেষে 21শে অক্টোবর 1520 তারা এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন এবং গোলক ধাঁধার মতো এক সরু জলপথের সন্ধান পেলেন। এই জলপথটি ছিল এক ভয়ঙ্কর মৃত্যুকূপ। দুপাশে খাড়া কালো পাহাড়, বরফের চাই খসে পড়ছে, আর সমুদ্রের স্রোত পাগলের মতো ঘুরপাক খাচ্ছে। এই গোলক ধাঁধায় পথ খুঁজতে গিয়ে সবচেয়ে বড় জাহাজ সান আন্তোনিও সুযোগ বুঝে পালিয়ে সোজা স্পেনে ফিরে গেল। ম্যাগেলেন তার অর্ধেক রসদ এবং খাবার হারালেন। বাকি 3 জাহাজ নিয়ে 38 দিন এই নরক পাড়ি দেওয়ার পর 28শে নভেম্বর তারা এক বিশাল শান্ত নীল জলরাশির সামনে এসে দাঁড়ালেন। ম্যাগেলেনের চোখে তখন আনন্দাশ্রু। এই জলরাশি এত শান্ত ছিল যে ম্যাগেলেনের নাম দিলেন মার প্যাসিফিকো, বা শান্ত সমুদ্র, যা আজকের প্রশান্ত মহাসাগর। আর যে জলপথটি তারা পাড়ি দিয়ে এলেন, ইতিহাস তার নাম দিলে ম্যাগেলেন প্রণালী, প্রশান্ত মহাসাগরের বিভীষিকা। ম্যাগেলেন ভেবেছিলেন প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হয়তো 2 থেকে 3 সপ্তাহ লাগবে, কিন্তু তিনি জানতেন না যে এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, যা পুরো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে আছে। শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক সমুদ্র যাত্রা। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কেটে যায়, কিন্তু স্থলের কোনো দেখা নেই। জাহাজের খাবার পচে গলে পোকা ধরে গেছে, পান করার পানি ঘোলা এবং দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। খাবারের অভাবে নাবিকরা উন্মাদ হয়ে যেতে লাগলো। তারা জাহাজের ইঁদুর ধরতে শুরু করল। একটি ইঁদুরের দাম তখন স্বর্ণ মুদ্রার সমান। ইঁদুর শেষ হয়ে গেলে তারা দড়ির চামড়ার আবরণ, জুতো এবং কাঠের গুঁড়ো পানিতে সেদ্ধ করে খেতে শুরু করল। শুরু হলো স্কারভি নামের এক ভয়ঙ্কর রোগ। ভিটামিন সি এর অভাবে নাবিকদের মাড়ি ফুলে দাঁতগুলো বড় বড় হয়ে মাংস ফুঁড়ে বেরিয়ে আসতে লাগলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একের পর এক নাবিক মারা যেতে শুরু করল। প্রতিদিন সকালে উঠে জীবিতরা মৃতদের সাগরে ছুঁড়ে ফেলত। টানা 98 দিন এই মহাসাগরীয় নরকে ভাসার পর 1521 সালের 6 মার্চ তারা অবশেষে একটি দ্বীপের দেখা পেলেন, গুয়াম দ্বীপ। তারা রক্ষা পেলেন। ফিলিপাইনে আগমন এবং ম্যাগেলেনের অহংকার। বিশ্রাম নিয়ে এবং খাবার সংগ্রহ করে ম্যাগেলেন আরও পশ্চিমে এগিয়ে পৌঁছালেন আজকের ফিলিপাইনে। সেখানকার সেবু দ্বীপের রাজা হুমাবনের সাথে তার বন্ধুত্ব হল। ম্যাগেলেন তার আধুনিক অস্ত্রশস্ত্র, কামান ও বন্দুক দিয়ে আদিবাসীদের চমকে দিলেন। রাজা হুমাবন তার অনুসারীদের নিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এখানেই ম্যাগেলেন তার জীবনের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলটি করলেন। ধর্মপ্রচার এবং নিজের ক্ষমতার অহংকারে তিনি অন্ধ হয়ে গেলেন। সেবু দ্বীপের পাশের একটি ছোট দ্বীপ ছিল ম্যাকটান। সেই দ্বীপের স্বাধীনচেতা সর্দার লাপু লাপু স্প্যানিশদের বশ্যতা স্বীকার করতে অস্বীকার করলেন। রাজা হুমাবন ম্যাগেলেনকে 1000 সৈন্য দিতে চাইলেন লাপু লাপুকে আক্রমণ করার জন্য, কিন্তু অহংকারী ম্যাগেলেন বললেন,
আমার মাত্র ৬০ জন স্প্যানিশ সৈন্যই যথেষ্ট এই পণ্যদের শায়েস্তা করার জন্য। ম্যাকটনের রক্তক্ষয়ী যুদ্ধ এবং এক বীরের পতন। ২৭ এপ্রিল ১৫২১ ভোরবেলা ম্যাগেলান তার ৬০ জন লোক নিয়ে ম্যাকটন দ্বীপের উপকূলে পৌঁছালেন, কিন্তু ভাটার কারণে জাহাজগুলো তীরের কাছাকাছি যেতে পারল না, ফলে জাহাজের কামানগুলো কোনো কাজেই এলো না। ম্যাগেলান তার লোকদের নিয়ে হাঁটু সমান পানিতে নেমে তীরের দিকে এগোতে লাগলেন। তীরে তাদের জন্য অপেক্ষা করছিল ১৫০০ ক্ষিপ্ত ম্যাকটন যোদ্ধা। লাপুলাপুর নির্দেশে তারা বৃষ্টির মতো বিষাক্ত তীর এবং বাঁশের বর্ষা ছুঁড়তে শুরু করল। তারা বুঝতে পেরেছিল স্প্যানিশদের বুকে এবং মাথায় লোহার বর্ম আছে, কিন্তু পা খোলা। তাই তারা লক্ষ্যভেদ করতে লাগল ম্যাগেলানের সৈন্যদের পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ম্যাগেলান তার সৈন্যদের পিছু হটার নির্দেশ দিলেন, কিন্তু তিনি নিজে তার কয়েকজন বিশ্বস্ত যোদ্ধাকে নিয়ে সামনে দাঁড়িয়ে কভারিং ফায়ার দিতে লাগলেন, যাতে বাকিরা পালাতে পারে। একটি বিষাক্ত তীর এসে বিদ্ধ হল ম্যাগেলানের টান পায়ে। একজন আদিবাসী বর্ষা দিয়ে তার মুখে আঘাত করল। ম্যাগেলান পাল্টা তরবারি দিয়ে তাকে হত্যা করলেন, কিন্তু চারদিক থেকে শত শত যোদ্ধা তাকে ঘিরে ফেলল। একজন আদিবাসী তার পায়ে ভারী তলোয়ার দিয়ে আঘাত করলে ম্যাগেলান পানিতে পড়ে যান। সাথে সাথে অসংখ্য বর্ষা এসে ছিন্ন ভিন্ন করে দেয় পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই নাবিকের শরীর। স্পেনের রাজপতাকা লুটিয়ে পড়ে ম্যাকটনের রক্তমাখা পানিতে। শেষ রক্ষা এবং এক অসম্ভব যাত্রা। ম্যাগেলানের মৃত্যুর পর স্প্যানিশদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল। রাজা হুমাবন বিশ্বাসঘাতকা করে স্প্যানিশ কমান্ডারদের এক ভোজে আমন্ত্রণ জানিয়ে হত্যা করলেন। যারা বেঁচে ছিল তারা কোনো মতে জাহাজে ফিরে এলো। তাদের লোকসংখ্যা এতই কমে গিয়েছিল যে ৩টি জাহাজ চালানোর মতো তো লোক ছিল না। বাধ্য হয়ে তারা নিজেদের কনসেপশন জাহাজে আগুন ধরিয়ে দিয়ে বাকি দুটো জাহাজ ত্রিনিদাদ ও ভিক্টোরিয়া নিয়ে পালিয়ে গেল। কয়েক মাস সমুদ্রে উদ্দেশ্যহীনভাবে ঘোরার পর অবশেষে ১৫২১ সালের নভেম্বরে তারা তাদের স্বপ্নের মশলা দ্বীপপুঞ্জ বা মালুকুতে পৌঁছালে। তারা জাহাজ ভর্তি করে লবঙ্গ এবং মশলা বোঝাই করল, কিন্তু স্পেনে ফেরার সময় ত্রিনিদাদ জাহাজটিতে ফুটো দেখা দিল এবং পরে সেটি পর্তুগিজদের হাতে ধরা পড়ে। এখন শুধু বেঁচে রইল একটি মাত্র জাহাজ, ভিক্টোরিয়া। এর নতুন ক্যাপ্টেন হলেন হুয়ান সেবাস্তিয়ান এলকানো। তিনি সিদ্ধান্ত নিলেন যে পথে এসেছেন সে পথে আর ফিরবেন না। তিনি সোজা পশ্চিম দিকে ভারত মহাসাগর হয়ে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ ঘুরে স্পেনে ফিরবেন। এটি ছিল আত্মহত্যার শামিল, কারণ এই পুরো জলপথ ছিল পর্তুগিজদের নিয়ন্ত্রণে। প্রেতাত্মার মতো প্রত্যাবর্তন। এলকানোর এই ফিরতি যাত্রাও ছিল আরেক নরককুণ্ড। পর্তুগিজদের ভয়ে তারা কোথাও নোঙর করতে পারল না। আবার শুরু হলো অনাহার এবং স্কারভি রোগ। একের পর এক নাবিকের মৃতদেহ আটলান্টিকের নীল জলে ভেসে যেতে লাগল। জাহাজের পাল ছিঁড়ে ফালি ফালি হয়ে গেল। কাঠের কাঠামো ভেঙে পড়ার উপক্রম হল। অবশেষে ৬ই সেপ্টেম্বর ১৫২২, ৩ বছর আগে যে বন্দর থেকে ২৭০ জন স্বপ্নবাজ মানুষ ৫টি চকচকে জাহাজ নিয়ে বেরিয়েছিল, ঠিক সেই সেভিয়ারা বন্দরে একটি জীর্ণ ভাঙাচোরা ভূতগ্রস্ত জাহাজ এসে নোঙর ফেলল। জাহাজ থেকে টলতে টলতে নেমে এলো মাত্র ১৮ জন জীবন্ত কঙ্কাল। তাদের চোখ কটুরাগত, চামড়া হাড়ের সাথে লেপ্টে আছে, পরনে ছেঁড়া ন্যাকড়া। কিন্তু এই ১৮ জন মানুষ যা নিয়ে ফিরেছিল তা পুরো মানবজাতির যাজাতির ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। জাহাজের খোলে ছিল প্রচুর পরিমাণে লবঙ্গ ও মশলা, যা বিক্রি করে পুরো ৩টি বছরের অভিযানের সব খরচ উঠেও প্রচুর লাভ হয়েছিল। তবে সবচেয়ে বড় বিজয় ছিল অন্য জায়গায়। এই ১৮ জন মানুষ তাদের ভাঙা জাহাজ ভিক্টোরিয়া নিয়ে প্রমাণ করে দিয়েছিল পৃথিবী আসলেই গোল।
তারা একদিক দিয়ে যাত্রা শুরু করে ঠিক উল্টো দিক দিয়ে ফিরে এসেছিল। মানুষ প্রথমবারের মতো তার নিজ গ্রহের সীমানাকে জয় করতে পেরেছিল। ম্যাগেলান নিজে স্পেনে ফিরতে পারেননি সত্য, কিন্তু তার দেখানো পথ ধরেই পৃথিবীর মানচিত্র নতুন করে আঁকা হয়েছিল। মৃত্যুর 546 বছর পরও আজ আকাশের দিকে তাকালে দুটি ছায়াপথ দেখা যায়, যাদের নাম দেওয়া হয়েছে ম্যাগেলানিক ক্লাউডস। পৃথিবী যতদিন থাকবে, ফার্দিনান্দ ম্যাগেলান এবং সেই 18 জন কঙ্কালসার মানুষের অদম্য সাহসের কথা ইতিহাস ঠিক এইভাবেই মনে রাখবে।